প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুর আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার প্রথম জেলা সফর। তার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে 2005 সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতু উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তিনি। সফরসূচি অনুযায়ী সোমবার সকাল 10:15টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বেলা 11:30টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের 53টি স্থানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বেলা 3:30টায় দিনাজপুরের উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল 5টায় শহরের গোরে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেন, প্রায় 20 বছর পর প্রধানমন্ত্রী তার স্মৃতি বিজড়িত এলাকা দিনাজপুরে আসছেন। এদিকে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক হয়েছে। বেলা 11টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর সালে আলম সহ বেশ কয়েকজন। আগামী 1 বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান আতিকুর রহমান রুমন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে আইসিইউতে তার চিকিৎসা চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রায় 3.5 ঘণ্টার ভ্রমণ শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা মির্জা আব্বাসকে দেখেছেন জানিয়ে রফিকুল ইসলাম বলেন, 3.5 ঘণ্টার যাত্রায় তার কোনো সমস্যা হয়নি, তিনি নিরাপদে আছেন। এর আগে বেলা 11টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 75 বছর বয়সী মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় 4.25 ঘণ্টা অস্ত্রোপচার শেষে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই অনির্ধারিত বিতর্ক হয়। বেলা 11টায় সংসদ অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে শফিকুর রহমানকে মাইক দেন স্পিকার। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি, এটি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এসেছে। এটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025-এ। সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পুরোটা পড়ে শোনান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, এই আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা সে অধিবেশন ডাকা হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুরুতে তিনি স্পিকারের কাছে প্রশ্ন রাখেন, কোন বিধিতে বিরোধী দলীয় নেতাকে ফ্লোর দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা। যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয় সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা। সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে
হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নয়। সালাউদ্দিন আহমদ আরও বলেন, এখন যদি বিরোধী দলের প্রশ্ন অনুসারে রাষ্ট্রপতির জারি করা আদেশটা সাংবিধানিক হয়, সেটা নিয়ে এখানে আলোচনা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতাকে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগেভাগেই ঢাকা ছাড়ছেন লোকজন। রোববার ছিল ট্রেন ঈদ যাত্রার তৃতীয় দিন। শনিবারের তুলনায় এদিন কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় কিছুটা বেড়েছে। তারা বলছেন যাত্রার ভোগান্তি এড়াতে কিছুটা আগেভাগেই ঢাকা ছাড়ছেন। এছাড়া সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় তারা স্বস্তি প্রকাশও করেছেন। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে ভোর 4:45 ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। বেলা 2:15 যাত্রা করার কথা থাকলেও ট্রেন স্টেশন ত্যাগ করেছে বেলা 3টার দিকে। কিছু বগিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদেরও যাত্রা করতে দেখা গেছে। ঈদুল ফিতরে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয় স্বজনের কাছে রেখে যেতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। তিনি বলেন, ঢাকায় কারো আত্মীয় স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান জিনিস থানায়ও রাখা যেতে পারে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরতে গিয়ে মোহাম্মদ সারওয়ার কথা বলেন। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদ সামনে রেখে নগরবাসীর যাত্রা নির্বিঘ্ন করা সহ ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীকে বাসা ছাড়ার আগে দরজা জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা তা নিশ্চিত করতে বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ পরীক্ষা করে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুরনো ক্যামেরা সচল রাখার আহ্বান জানান মোহাম্মদ সারওয়ার। রাতের বেলায় বাসার আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথাও বলেন তিনি। ঈদের সময় ফাঁকা ঢাকায় অপরাধ প্রতিরোধে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট prothomalo.com-এ।